পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে একমাত্র মানুষই কিন্তু ভাষার ব্যবহার করতে পারে। এবার তোমরা হয়তো বলবে, আমিও তোমাদের সঙ্গে একমত হব ডেফিনেটলি, যে অন্যান্য জন্তু জানোয়ার তারাও যে ভাব বিনিময় করে, ডেফিনেটলি তাদের মধ্যেও একটা প্রচলিত ভাষা আছে, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না। এবার আমরা যেহেতু যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেজন্য ভাবের আদান প্রদানের জন্য সে ভাষার ব্যবহার করে, যার মধ্যে অনেক শব্দ থাকে। এবার এই যে এত রকম শব্দ, এই শব্দগুলোর যে ক্ষুদ্রতম একক, সবচেয়ে ছোট যে ইউনিট, সেটাকে বলা হয় ধ্বনি। আমাদের যেই বাকযন্ত্রটা আছে না, যেটা একদম কণ্ঠ থেকে শুরু করে ঠোঁট অবধি গিয়ে শেষ হয়েছে, যেখানে কণ্ঠ রয়েছে, যেখানে তালু রয়েছে, মূর্ধা রয়েছে, যেখানে ঠোঁট রয়েছে, নাক রয়েছে, আর সবচেয়ে বড় কথা রয়েছে জিভ। জিভ আমাদের মুখের ভেতরকার বিভিন্ন অংশে শ্বাসবায়ুকে বাধা দিয়েই এক একটা ধ্বনির উচ্চারণে সাহায্য করে। তো যত রকম ধ্বনি আমরা উচ্চারণ করি, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আজকে আমরা ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারে এই ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আলোচনা করব। কাদের বলবো ব্যঞ্জন ধ্বনি? একদম বেসিক কনসেপ্টটা কি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় যেটা হয়, শ্বাসবায়ু আমাদের মুখের ভেতর কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে বাধা পায়, মানে সরাসরি জীব সরাসরি শ্বাসবায়ুকে আটকে দেয়, তারপরে ছেড়ে দেয় আবার। এই যে আটকে দিয়ে ছেড়ে দিচ্ছে, এর ফলেই এক একটা ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হচ্ছে। আর তার থেকেও বড় কথা, বেচারা ব্যঞ্জনধ্বনিগুলো স্বরধ্বনি সাহায্য ছাড়া একদম স্বাধীনভাবে উচ্চারিত হতে পারেই না। যেমন আমি যদি বলি কি, কি যদি আমি বলি, তাহলে সেখানে কিন্তু ক আর ই একসঙ্গে জুড়ে আছে। এই ইটাকে বাদ দিয়ে কিন্তু আমি শুধু ক এইটুকুন উচ্চারণ করতে পারবো, এই কি এত সুন্দর উচ্চারণটা করতেই পারবো না। তাহলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় আমাকে কিন্তু একটা স্বরধ্বনির সাহায্য গ্রহণ করতেই হচ্ছে। এবার এই যে ব্যঞ্জন ধ্বনি আমরা উচ্চারণ করি, একে আমরা বিভিন্ন দিক থেকে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথমটাই যেটা আমরা একটু আলোচনা করে নেব, সেটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ। এই যে বললাম উচ্চারণ স্থান, যেখান থেকে শুরু হচ্ছে, আমাদের ফুসফুস থেকে তো শ্বাসবায়ুটা বেরোতে আরম্ভ করে, তাহলে ফুসফুস থেকে বেরিয়েই প্রথমে যেখানটায় ধাক্কা খায় সেটা হচ্ছে আমাদের কণ্ঠটা। দেখবে আমাদের যে এই কণ্ঠ নালী, যেটা গলার যে নালীটা রয়েছে, তার ঠিক সামনের দিকে দুটো পাতলা পাতলা একদম জালের মতো পর্দা রয়েছে, যাকে বলা হয় কণ্ঠতন্ত্রী। শ্বাসবায়ু যখনই বেরোয় তখন ওই পাতলা পর্দাগুলো কাঁপতে থাকে, যত কম্পন হয় ধ্বনিটার উচ্চারণ সেইভাবে বেরোয়। তাহলে শ্বাসবায়ু যখন কণ্ঠে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন সেইখান থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে তাদেরকে আমরা বলছি কণ্ঠব্যঞ্জন। যেমন ক, খ, গ, ঘ, ঙ। দেখো, একটা জায়গাতেও কিন্তু তুমি এটা বুঝতে পারলে না যে জীব কোথায় স্পর্শ করলো, কারণ জিভের যে একদম ভেতর দিকটা কিন্তু আটকানো আমাদের কণ্ঠের সঙ্গেই, ফলে জীব কণ্ঠেতেই শ্বাসবায়ুকে বাধা দিয়েছে, আর সেখান থেকেই কণ্ঠব্যঞ্জনগুলো উচ্চারিত হয়েছে। এবার নেক্সট চলে এসো কণ্ঠ নালী, অর্থাৎ কণ্ঠ থেকে আরেকটু সামনের দিকে এগোলে যে কণ্ঠ নালী পাচ্ছি, সেইখানে যখন জীব শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, তখন সেইখান থেকে যে ব্যঞ্জনটা উচ্চারিত হচ্ছে হ, এই হটাকে আমরা বলছি তাহলে কণ্ঠনালীয় ব্যঞ্জন, কারণ এর উচ্চারণ স্থান কণ্ঠনালী। নেক্সট তালব্য ব্যঞ্জন। তালু কোনটা? তুমি জিভটাকে নাও, জিভটাকে নিয়ে ঠিক মুখের মধ্যে মাঝখানটায় ছোঁয়াও, দেখবে একটা আর্চ শেপের একটা ঢাল মতো পাবে, ওইটাকে বলা হবে তালু। দেখবে চ ছ জ ঝ স, তুমি চ বলো, দেখো জিভের মাঝখানটা ওই তালুটাকে ঘষটে দিয়ে বেরোচ্ছে। তাহলে কি হচ্ছে? জিভ তালুতে শ্বাসবায়ুকে কিছুক্ষণের জন্য আটকে দিল, তারপরে ঠেলে বার করে দিল। ওই যে ঘষটে গেল,
ফলে তালু থেকে উচ্চারিত হচ্ছে বলেই এই চ ছ জ ঝ স এগুলোকে আমরা বলছি তালব্য ব্যঞ্জন। এবারে এসো মূর্ধন্য ব্যঞ্জন। নামটা থেকেই পরিষ্কার, তার মানে মূর্ধার কিছু ব্যাপার স্যাপার আছে। মূর্ধা কোনটা? ঠোঁটটাকে ধরো, ঠোঁটটাকে টাচ করো জিভ দিয়ে, তার পেছনে যাও, দাঁতের গোড়া পাবে, তার পেছনে যাও, দেখো একটা উঁচু শক্ত মতো অংশ পাবে, ওটাকে বলা হচ্ছে মূর্ধা। তুমি যখন ট বলছো, তোমার জিভের গোড়াটা দেখো ওই শক্ত মতো জায়গাটাকে স্পর্শ করছে, ট ঠ। ফলে এই যে মূর্ধাতে জীব শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, তারপর ছেড়ে দিচ্ছে, সেই জন্যেই ট ঠ ড ঢ ড শূন্য র ঢ শূন্য র মানে র, যেগুলো এই সবকটাকে আমরা বলছি মূর্ধন্য ব্যঞ্জন, কারণ এদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। দন্ত ব্যঞ্জনে এসো। দাঁতের গোড়াটা দেখো, জিভ, তুমি ত বলো, ত, দেখো তোমার জিভটা দাঁতের গোড়াকে স্পর্শ করছে, তাহলে উচ্চারণ স্থান এখানে দন্ত। তাই ত থ দ ধ ন স, দন্তস্ব, এই জন্য এর নামটা হয়েছে কিন্তু দন্তস্ব, দন্ত থেকে। এইগুলোকে আমরা বলছি দন্ত ব্যঞ্জন, কারণ এদের উচ্চারণ স্থান হচ্ছে দাঁত, বা আরও স্পষ্ট করে বললে দাঁতের গোড়া। এবারে হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ মানে ঠোঁট। আমরা এখানে ওপরের ঠোঁট এবং তলাকার ঠোঁট দুটোকেই বোঝাবো। ওপরের ঠোঁটটা হচ্ছে ওষ্ঠ আর নিচের ঠোঁটটা হচ্ছে অধর। এইখান থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে, তুমি একটাই নাও, প। প যখন বলছো দেখো দুটো ঠোঁট জুড়ে গিয়ে তারপর খুলে গেল, তাহলে শ্বাসবায়ুটাকে কিছুক্ষণ ঠোঁটটা বন্ধ করে রাখলো, তারপর ছেড়ে দিল। এই যে প ফ ব ভ ম, এই সবকটাই দেখো ঠোঁটটা বন্ধ হয়ে গিয়ে খুলে যাচ্ছে, তাহলে এগুলোকেই আমরা বলছি ওষ্ঠ ব্যঞ্জন। ফলে এর পর থেকে আর কখনোই কিন্তু ফুল কথাটা বলবে না। আই রিপিট, নট ফুল। বাংলায় কোনো ফুল নেই, বাংলায় সবই ফুল। পদ্ম ফুল, গোলাপ ফুল, সবই ফ, হ্যাঁ, ঠোঁটটা জুড়ে গিয়ে। এবারে তোমাদের সামনে আমি একটা ট্রি এনেছি। ট্রিটা ভালো করে একবার একটু দেখে নাও। ট্রিটা যখন দেখছি আমরা, কিরকম ভাবে আসবে জিনিসটা? দেখো, ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ এখানে হচ্ছে বাধার মাত্রা অনুযায়ী হলো। তার আগে আমরা একটু বর্গীয় ধ্বনিতে যাব। বর্গীয় ধ্বনি, বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে শ্রেণী। এক একটা শ্রেণীতে 5টা করে ধ্বনি থাকবে এবং সেই প্রথম ধ্বনিটার নাম অনুযায়ী বর্গটার নাম হবে। এবার এই যে ক থেকে ম 25টা যে ধ্বনি, সেগুলো কি বলা হচ্ছে বর্গীয় ধ্বনি। প্রত্যেকটাকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করেছি, প্রত্যেকটা শ্রেণীতে 5টা করে ধ্বনি, তাহলে 5 × 5 টোটাল একটা স্কোয়ার হয়ে গেছে। কিন্তু বর্গ কথাটা ইংলিশে স্কোয়ারই দাঁড়ায়। এবার ক বর্গের প্রথম বর্ণের নাম অনুযায়ী এটা ক বর্গ, এটার নাম চ বর্গ, এটা ট, এটা ত, এটা প, তাহলে ক চ ট ত প, 3টে বর্গ, প্রত্যেকটাতে 5টা করে ধ্বনি রয়েছে। হয়ে গেল। এবার সেই অনুযায়ী আমরা এবার এই ট্রিটা দেখব যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কোনটা কিরকম বাধা পাচ্ছে। প্রথমটা দেখো তো, সম্পূর্ণ বাধাপ্রাপ্ত ধ্বনি, অর্থাৎ শ্বাসবায়ু যেখানে কিছুক্ষণের জন্য পুরোপুরি আটকে যাচ্ছে। তার মধ্যে স্পর্শধ্বনি, এই যে এক্ষুনি আমরা পড়ে এলাম ক থেকে ম, এই টোটাল 25টা, এইটা হয়ে যাচ্ছে আমাদের স্পর্শধ্বনি। কারণ তুমি যখন ক খ গ ঘ ঙ বলছো, তখন তোমার জিভ কণ্ঠকে স্পর্শ করে আছে। তুমি যখন চ ছ জ ঝ ইয়া বলছো, তখন তোমার জিভ তালুকে স্পর্শ করে আছে। ট ঠ ড ঢ বলবার সময় মূর্ধা, ত থ দ ধ বলবার সময় দাঁতের গোড়া বা দন্ত, আর প ফ ব ভ বলবার সময় ঠোঁট। তাহলে কি হচ্ছে? জিভ ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের বাকযন্ত্রের কোনো না কোনো অংশকে স্পর্শ করে থাকে, তাই এদেরকে বলা হচ্ছে স্পর্শধ্বনি। এবারে এসো ঘৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট মানে হচ্ছে ঘষ্টে যাওয়া। চ,
শুধু একটাই নেব, তাহলেই বুঝতে সুবিধা হবে। চ। দেখো জিভের ঠিক মাঝখানটা তালুটাকে স্পর্শ করলো, ঘষটে দিয়ে বেরিয়ে গেল। তাহলে শ্বাসবায়ুটা ওখানে কিছুক্ষণের জন্য আটকেছে, তারপর জিভটা ওকে তাড়িয়ে নিয়ে বেরিয়ে গেছে। এই জন্যই এটাকে বলা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি। টোটাল 4টে আছে, চ, ছ, জ, ঝ। এবারে এসো নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কোনগুলো? আগে উচ্চারণটা দেখো তো। ম, ইয়, ন, ন, ম। একটা ন্যাজাল সাউন্ড আসছে তো। তাহলে এইরকম সময় কি হচ্ছে, শ্বাসবায়ু মুখ দিয়ে বেরোনোর পাশাপাশি নাক দিয়েও বেরোচ্ছে। তাহলে খেয়াল করো প্রত্যেকটা বর্গের, আবার আমি এখানটাতে যাব, তাহলে প্রত্যেকটা বর্গের যে পঞ্চম ধ্বনি, সেই পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে আমাদের নাসিক্য ব্যঞ্জন। কারণ এখানে শ্বাসবায়ু মুখ প্লাস নাক দুটো দিক দিয়ে বেরোচ্ছে, তাই একটা ন্যাজাল সাউন্ড আসছে। এবারে এসো আংশিক বাধা প্রাপ্ত ধ্বনি, অর্থাৎ শ্বাসবায়ুটা পুরোপুরি যে কিছুক্ষণের জন্য আটকে থাকছে তা না, হাফ, কিছুটা বাধা পাচ্ছে। যেমন উষ্ম ধ্বনি। উষ্ম কথাটার মানে হচ্ছে নিঃশ্বাস, অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস বা শ্বাসবায়ু বেশি লাগে সেটা কি বলা হয়? উষ্ম ধ্বনি। আর অনেকক্ষণ ধরে টেনে রাখা যায়, যতক্ষণ ইচ্ছে টেনে রাখা যায়। যেমন স, স, বাংলায় 3টে স আছে, 3টে সতেই দেখো আমাদের নিঃশ্বাস বায়ু অনেকটা করে বেরোচ্ছে। আর একটা জিনিস বলে রাখি এই উষ্মধ্বনি সম্পর্কে, এদেরকে শীষ ধ্বনিও বলা হয়। কারণ এই যে একটা স আমি বলছি, তার মানে একটা শীষ দেবার মতো আওয়াজ হচ্ছে। কিন্তু এই যে হটা বললেও একটা শ্বাসবায়ু দিয়ে শীষ দেবার মতো হালকা একটা ধ্বনি বেরোচ্ছে। সেই জন্যই উষ্মধ্বনি আরেকটা নাম হচ্ছে শীষ ধ্বনি। কম্পিত ধ্বনিতে এসো। কম্পিত ধ্বনি, তুমি র বলো তো। র, র বলতে গিয়ে কি হচ্ছে, শ্বাসবায়ুটা যখন বেরোচ্ছে তখন সেটা কণ্ঠতন্ত্রীকে বারবার কাঁপাচ্ছে, আর জীব সেই কাঁপনটা সরিয়েই তাকে বার করবার চেষ্টা করছে। ফলে এই যে আমাদের জিভটাও বারবার কাঁপছে, ভাইব্রেট করছে, সেই জন্যই রটাকে বলা হয় কম্পিত ধ্বনি। যাদের জিভে একটু সমস্যা থাকে, বিশেষ করে স্ট্যামারিং এর প্রবলেম থাকে, দেখবে র আটকে যায়, চট করে বেরোতে চায় না। কারণ ওই একটাই যেটা বললাম, যে রটা বেরোবার সময় জিভের কম্পনটা হয়, আর জিভ সেই কম্পনটা সরিয়েই রটাকে বার করতে চায়। তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি র আর র। আমাদের জিভের ঠিক গোড়াটা, সেটা যখন মূর্ধাতে গিয়ে শ্বাসবায়ুকে বাধা দেয় এবং শ্বাসবায়ু প্রায় ঠেলে বেরোবার মতো করে বেরিয়ে চলে যায়, এমনভাবে যেন মনে হচ্ছে জিভ ওকে মেরে বার করে দিল, এই জন্যই রকে বলা হয় তাড়িত ধ্বনি। তাড়না করা মানে হচ্ছে মারা, অর্থাৎ একটুখানি আটকেছে, জীব সঙ্গে সঙ্গে ওকে মেরে বার করে দিচ্ছে। হলো এই তাহলে আংশিক বাধাপ্রাপ্ত ধ্বনি। এবারে এসো প্রায় বাধাহীন নৈকট্য ধ্বনি, মানে বাধা প্রায় নেই, খুব অল্প। পার্শ্বিক ধ্বনি। আগে এক্সাম্পলটা নাও। ল, ল যখনই বলছো দেখো তোমার জিভটা কিন্তু গুটিয়ে গোল হয়ে গেছে, আর হাওয়াটা, শ্বাসবায়ুটা জিভের দুপাশ দিয়ে বেরোচ্ছে, সেই জন্যই লটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। আর অর্ধস্বরটা কি? এই যে ভ অন্তঃস্থ যেটা, বা এই যে ব, এটা কিন্তু আবার আমি এই জায়গাটা একটুখানি যাব, এটা কিন্তু আমাদের বর্গীয় ব নয়, বরং ব যেটা, ঠিক আছে, সেইটা। ফলে এইগুলোকে আমরা বলছি অর্ধস্বর। এবারে চলে এসো এই জায়গাটায়, ব্যঞ্জন ধ্বনির শননগত যে ভাগ। শনন কথাটার মানেই হচ্ছে গাম্ভীর্য, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কতটা গাম্ভীর্য আছে বা কতটা নেই। অঘোষ ধ্বনি, অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণে ঘোষ বা শ্বাসবায়ু কম থাকে, গাম্ভীর্য কম হয়,
বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনিগুলোকে আমরা বলবো অঘোষ, আর বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে আমরা বলবো ঘোষ, কারণ এই ধ্বনিগুলোর উচ্চারণে আমাদের গাম্ভীর্যটা বেশি থাকে। তাহলে অঘোষ আর ঘোষ হলো। আমি একটু ডিফারেন্ট কালি ইউজ করি। এই যে ক খ, তাহলে এই যে তোমাদের হলো প্রথম দ্বিতীয়, এইটাকে তাহলে আমরা বলছি অঘোষ। আর এই যে জায়গাটা পড়ে রইল, বাকি তিনটে যেটা পড়ে রইল তৃতীয় চতুর্থ পঞ্চম, এই তিনটেকে আমরা বলছি ঘোষ। ক্লিয়ার সবার কাছে? কারণ প্রথম দুটোতে গাম্ভীর্য কম, পরের তিনটেতে গাম্ভীর্য বেশি। এবারে হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ। প্রাণ মানে হচ্ছে নিঃশ্বাস বায়ু, শ্বাসবায়ু। তাহলে যে ধ্বনিগুলোতে শ্বাসবায়ু কম লাগে সেগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ। এভরি অল্টারনেট, দেখো বর্গের প্রথম আর তৃতীয় অল্প প্রাণ, আর যে ধ্বনিগুলোতে শ্বাসবায়ু বেশি লাগে সেগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ। এখানেও এভরি অল্টারনেট, বর্গের দ্বিতীয় আর চতুর্থ। তাহলে আমি যদি এবার একটুখানি সার্কেল করে বোঝাই, এই যে ক আর এই যে গ এরা অল্প প্রাণ, আর এই যে খ আর এই যে ঘ এরা হচ্ছে মহাপ্রাণ। ঠিক এরকম ভাবে বাকি বর্গগুলোর ক্ষেত্রে একই জিনিস। প্রত্যেকটা বর্গের ফার্স্ট আর থার্ড অল্প প্রাণ, আর সেকেন্ড ফোর্থ এরা হচ্ছে মহাপ্রাণ। হয়ে গেল। এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা আমরা দেখে নেব, সেটা হচ্ছে অন্তঃস্থ ধ্বনি কাদের বলা হচ্ছে। অন্ত কথাটার মানে হচ্ছে মধ্যে, মাঝখানে, আর স্থ মানে হচ্ছে স্থিত বা অবস্থিত, মাঝখানে অবস্থিত। তাহলে একদিকে রয়েছে স্পর্শধ্বনি ক থেকে ম, আরেক দিকে রয়েছে ঊষ্মধ্বনি তিনটে স আর হ। এদের মাঝখানে এই যে জরল ও, দেখো আমি কিন্তু ব বললাম না, ব বললাম। এই যে জরল ও, এরা এই দুটো ধ্বনির মাঝখানে আছে বলে এদেরকে বলা হচ্ছে অন্তঃস্থ ধ্বনি। নাম্বার 2তে এসো। নাম্বার 2 হচ্ছে অযোগবাহ ধ্বনি। অযোগবাহ ধ্বনিটা কি? স্বর এবং ব্যঞ্জন কোনোটির সঙ্গে এদের ঠিক যোগাযোগ নেই, কিন্তু এরা উচ্চারণে নানা রকম পরিবর্তন ঘটাতে পারে। যেহেতু স্বরধ্বনির সঙ্গেও ঠিক যোগাযোগ নেই, ব্যঞ্জন ধ্বনির সঙ্গেও ঠিক যোগাযোগ নেই, তাই এদেরকে আমরা বলছি অযোগবাহ। যেমন অনুস্বার আর বিসর্গ হয়ে গেল। এবার তার মধ্যে বিসর্গটাকে নেব। বিসর্গটাকে আবার বলা হয় আশ্রয় স্থানভাগী ধ্বনি। কেন না, বিসর্গ সবসময় ওর আগে থাকা যে স্বরধ্বনি সেইটাকে আশ্রয় করে উচ্চারিত হয়, আর তার ফলেই আগে থাকা স্বরধ্বনির যে উচ্চারণ স্থান সেটা ওরও উচ্চারণ স্থান হয়ে যায়। যেমন যখন আমি আহ বলছি, আয়ের উচ্চারণ স্থান কণ্ঠ, তাহলে এখানে বিসর্গের উচ্চারণ স্থানটাও কণ্ঠ। যখন ইহ বলছি, ইয়ের উচ্চারণ স্থান তালু, তখন এই বিসর্গের উচ্চারণ স্থান তালু। সেই জন্যেই ওর নাম হচ্ছে, এই বিসর্গটার নাম হচ্ছে আশ্রয় স্থানভাগী ধ্বনি। এই তাহলে হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে ভীষণ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস, যেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চার্ট আকারে, ট্রি আকারে। আশা করি কারোর বুঝতে অসুবিধে নেই, যদি থাকে থাকতেই পারে, তাতে কোনো লজ্জা বা দ্বিধার কিছু নেই। আমাকে উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে জানিও, আর কোন জায়গা থেকে লিখছো সেটাও একটু বলে দিও, তাহলে আমিও বুঝতে পারবো যে কোথাকার কোন জায়গার ছাত্রছাত্রীরা আমার ক্লাস দেখছে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি।